ইসলামী ব্যাংক নিয়ে যে আলোচনা সংসদে হয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইসলামী ব্যাংকের ফান্ড ব্যবহার করে রাজনীতি করা এবং ভোট ব্যাংক তৈরি করা, সেই অভিযোগগুলো সামনে এসেছে। আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা জামাতকে দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাংক লুটের যে অভিযোগটা আছে, লুটেরার যে অর্থনীতি ছিল সেটার বিষয়ে অনেক কথা বলতে, কিন্তু সুযোগ পেয়ে যখন তারা ক্ষমতার অংশীদার হলো তখন কি আসলে সেই একই প্রবণতা তাদের মধ্যেও চলে এসেছিল কিনা? ইসলামী ব্যাংকটা দেখে আসছি 1986 থেকে এজ এ জার্নালিস্ট, তারপর দেখে আসছি একজন ব্যবসায়ী হিসেবে। এরপর দেখেছি ইসলামী ব্যাংকটা যখন ট্রান্সফর্ম হয়, তারপর সেটা যখন আওয়ামী লীগ অকুপাই করে, এই টোটাল প্রক্রিয়ার সঙ্গে একদম হাতে কলমে দেখার সুযোগ হয়েছে। অর্থাৎ এস আলমের কাছে কীভাবে মালিকানা এলো, তার আগে কিভাবে এটা ফর্ম হলো, কিভাবে এটা ন্যারেটিভ তৈরি করা হলো, পুরো জিনিসটা। এবং সরি টু সে 86 থেকে এই পর্যন্ত যদি বলেন ইসলামী ব্যাংক সম্পর্কে আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা জামাতের আমির সাহেবেরও নেই, আর সালাউদ্দিন সাহেবের তো প্রশ্নই আসে না। আমি একবার 86 থেকে এবার ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় মুখস্থ বলে দিতে পারি। প্রথম যেটা হলো যে সামহাও ইসলামী ব্যাংক জামাত মাইন্ডেড লোক, তাদের কোনো শেয়ার নাই, কিছু নাই, কিন্তু বিদেশ থেকে ফান্ড আনা, এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা এবং তাদের নেতাকর্মীদেরকে মাধ্যমে এই ব্যাংকটা পরিচালনা করা এবং টাকা নেওয়া বলেন, চালনা করেন, যা কিছু বলেন, যত অভিযোগ বলেন, সত্য ধরে নিলেও এই ব্যাংকটাকে এই পর্যায়ে নিয়েছে জামাত এবং তাদের ম্যানেজমেন্ট, স্পেশালি শাহ আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে। এই ব্যাংকের যে সিএসআর এবং বিশেষ করে ইসলামী ব্যাংক হাসপাতাল, এটার যে গুরুত্ব, এটা যারা এখানে সার্ভিস নিয়েছেন বিফোর আওয়ামী লীগ তারা বলতে পারবেন। আওয়ামী লীগ জমানাতে কী হলো? আওয়ামী লীগ জমানাতে আবুল বারাকাতের মতো একজন, আমি বলবো যে ওয়ান অফ দ্য আপাদমস্ত করাপ্টেড, ইন্টেলেকচুয়াল করাপ্টেড ম্যান, সে একটা তথ্য বের করলো যে বাংলাদেশে যারা এই জঙ্গিবাদী অর্থনীতি, ইসলামিস্ট রাজনীতি, এই মিলিয়ে এরা 30,000 কোটি টাকার টার্ন ওভার তারা করে। এবং তারা ইন্ডিকেট করলো যে অনেক আগের থেকে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা আসার আগের থেকেই, যে এই 30,000 কোটি টাকার অর্থনীতি যারা মূলত জঙ্গিবাদ ফান্ড করছে, এগুলো করে এই ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে অন্য যে সমস্ত আল রাজি ফাউন্ডেশন যা কিছু আছে, সবগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগকে রীতিমতো খেপিয়ে তুলল। এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একটা পাগলা ডিজি আসলো, শামীম মোহাম্মদ আফজাল, হি ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ফলে এই টোটাল প্রক্রিয়াটা শামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে হয়েছে, যেহেতু সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। এবং আজকে মোশাররফ ভাই এখানে আছেন, ধর্মমন্ত্রী ছিলেন আমাদের পটুয়াখালীর, মানে শাহজাহান মিয়া সাহেব, যিনি আমার চাচা ভাতিজা, আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা না দেখলে বুঝতে পারবেন না। ফলে হোয়াট হ্যাপেন্ড, এই 5টা বছর রিলিজিয়াস মিনিস্ট্রিতে কী হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে কী হয়েছে, এই টোটাল জিনিসগুলো আমার সামনে ডকুমেন্টারি। এই শামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে এই প্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ের কিছু কর্মকর্তা তারা সিদ্ধান্ত নিল যে এটা অকুপাই করবে, ইসলামী ব্যাংকটা অকুপাই করবে। এই অকুপাই করার জন্য তারা প্রথম ইসলামিক ফাউন্ডেশনটাকে জামাত মুক্ত করার চেষ্টা করলো। দেখলো যে প্রায় 22,000 লোক এখানে নিয়োগ দেওয়া হয়েছে, বেশিরভাগ হলো জামাতের লোকজন। অতএব এটাকে তারা এখান থেকে জামাতের লোক বাদ দিয়ে নতুন লোক নেওয়া শুরু করলো। আর সেই নতুন লোক শুরু করার জন্য তারা মসজিদ ভিত্তিক এই প্রথম আওয়ামী লীগ আমলে তারা এই শিক্ষা কার্যক্রম চালু করলো এবং তার প্রেক্ষিতে এই ইমাম মুয়াজ্জিনদের প্রশিক্ষণ এবং নিয়োগ বাবদ অলমোস্ট প্রায় 40,000 লোক তারা নিয়োগ দিল আওয়ামী লীগ জামানাতে। ইট ইজ এ রং ডিসিশন ইসলামিক ফাউন্ডেশনে। দ্বিতীয়ত তাদের একটা জাকাত বোর্ড এবং জাকাত ফান্ড আছে ইসলামিক ফাউন্ডেশনের, এটাও জামাতের লোকজনের উপর ইনফ্লুয়েন্স আছে, এটার উপর নেতৃত্ব নিয়ে নিল এই গ্রুপ। এরপর তারা একটা হালাল কমিটি করলো। এরপরে প্রধানমন্ত্রী কার্যালয়ের লোক, ডিজিএফআই সব কিছু মেনটেন করে এই যে ইসলামিক ব্যাংক দখল করার যে অবস্থা। আচ্ছা, এখন ধরেন সব মিলিয়ে আবুল বারাকাতের হিসাব অনুযায়ী 30,000 কোটি টাকার ব্যবসা হয়, মানে ট্রানজ্যাকশন হয় এদের। সেইটাকে উসিলা করে এই ব্যাংকটা দখল করে আপনি একমাত্র এস আলম গ্রুপ নিয়ে গেল 80,000 কোটি টাকা, কাগজে কলমে প্রমাণিত। আচ্ছা, এখন যা কিছু হচ্ছে, সেই গত 2 বছর ধরেন ইসলামী ব্যাংক কিন্তু অন্য যে 5টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সেইগুলোর দেউলিয়াতের পর্যায়ে চলে গিয়েছিল, একদম দেউলিয়া হয়ে গেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যদি ভালো কোনো কাজ হয়ে থাকে, সেই ভালো কাজটা এই ব্যাংকটাকে রক্ষা করার জন্য ইউনূস সাহেব অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার যে
গভর্নর, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে এই ব্যাংকটি ওই 5টা ব্যাংক, এই 5টা ব্যাংক আপনি জানেন ইসলামী ব্যাংকের টোটাল মিলিয়ে 1,30,00,000 গ্রাহক আছে। 1,30,00,000। আর এই যে 5টা ব্যাংক যেটা দেউলিয়া হয়ে গেছে, একত্র করা হয়েছে, এদের গ্রাহক হলো 75 লাখ। তো এই 75 লাখ, 5টা ব্যাংকের 75 লাখ গ্রাহক আজকে 2 বছর 3 বছর যাবৎ একটা পয়সা ব্যাংক থেকে তুলতে পারছে না। তো সেখানে ইসলামী ব্যাংকের যদি 1,30,00,000 গ্রাহক, এদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে। যেখানে সোনালী জনতা অগ্রণী 4টা ব্যাংকের একত্র করলেও এদের যে টোটাল ব্যবসার ট্রানজ্যাকশন, তার চেয়ে বেশি ব্যাংকের ট্রানজ্যাকশন হলো এই ইসলামী ব্যাংকের, যারা আমাদের টোটাল রেমিটেন্সের অলমোস্ট 40% একা হ্যান্ডেল করে, টোটাল এক্সপোর্টের 40% একা হ্যান্ডেল করেন। এই জায়গাতে এই সরকার, একেবারে একটা নবীন সরকার এসে কোনো কিছু বাজ বিবেচনা না করে একটা স্ট্যাবল একটা জিনিসে তার মধ্যে হাত দিয়ে যে ঝামেলাটা তৈরি করছে, আমার কাছে এটাকে ওয়াইজ মনে হয়নি। এটা মনে হয়েছে আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেই ভুলটার একটা পুনরাবৃত্তি এই সময়টাতে করা হলো। এবং এখানে মূল ব্যাপার হলো যে নয়টা যে আমি আজকে দীর্ঘদিন যাবত জামাতের সমালোচনা করছি, আমি কখনো চাই না যে জামাত ভিত্তিক কোনো একটা জিনিস হোক। জামাতের অনেক কাজের আমি বিরোধিতা করি, কিন্তু দেশের অর্থনীতির স্বার্থে এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে নিয়ে আমরা যে ছেলে খেলা করছি, সেই ছেলে খেলাটা আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করে এই পর্যায়ে আসছি, এটা আমাদের টোটাল ইকোনমির জন্য একটা বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আজ দেখেন সমস্ত ব্যাংকার, এই যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সিটি ব্যাংকের মতো এখন 1 নম্বর ব্যাংক আছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের মাসরুর, সে মাসরুর বলছে যে এই ব্যাংকের, ইসলামী ব্যাংকের যে গন্ডগোল, এটা আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরের প্রবলেম দেখা দিয়েছে। সো ইটস ভেরি ব্যাড। এটা নিয়ে কোনো রাজনীতি না, এই প্রবলেমটা সলভ করতে হবে।